চলছে খবর এই আপা ভাই আপনার মোবাইলগুলো একটু সরান না। كما ربياني صغيرا يا ارحم الراحمين رب العالمين الشهيد رب العالمين আমাদের সকলের হাত এই মোবাইল শুরু করছে ভাই আমরা কিছুই পাবো না কবর এখানে শাহীদ অবস্থায় আছে আপনি কবুল ও মঞ্জুর করেন জীবনের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল করে নেন করে আপনি জান্নাতের উঁচু মাকাম নসিব করেন আপনি জান্নাতের টুকরা হিসেবে আপনি কবুল করে নেন আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতের উঁচু মাকাম নসিব করেন জিয়াউর রহমান সাহেবকে আপনি জান্নাতের উঁচু মাকাম নসিব করেন আপনি জান্নাতের টুকরা হিসেবে আপনি কবুল করে নেন আল্লাহ জিয়া পরিবারের উপর আপনার খাস পরে বেরোন না সকলের মনের নেক নেক মাকসাদকে আপনি পূরণ করে দেন ভালো লাগে না وسلام على المرسلين আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমিও والسلام على المرسلين الحمد لله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ارحمهما كما ربياني صغيرا আপনি মুখ দিয়ে বললেন رب العالمين বিশেষ করে আল্লাহ রহমত আমার বকু সাহেবকে আপনি জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত ও সাকিনা আপনি নাযিল করেন আমাদের মনের সকলের নেক নেক মাকসাদকে আপনি পূরণ করে দেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার আপনাদের সবাইকে আজকে মূলত আরাফাত রহমান কুকুর ফাতেহ পাঠ খেয়েছে। এটা বরাবরই আমরা কৃতি ফুটবলার আমিনুল হক বিএনপি উত্তরের আহ্বায়ক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুবমন্ত্রী তার নেতৃত্বেই করে এসেছি এবং এখানে উত্তর থেকে যারা আমাদের জাতীয় নেতৃত্বে এখানে আসেন আমাদের সংসদ সদস্য জাহাঙ্গীর উপস্থিত রয়েছেন মুস্তফা জামান আমাদের উত্তর বিএনপির সদস্য সচিব এখানে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী উপস্থিত রয়েছেন ক্রীড়া বোর্ডের পরিচালক বৃন্দ এবং ক্রিকেট বোর্ডের পরিচালক বৃন্দ এবং ক্রীড়া দলের নেতৃবৃন্দ এখানে পুষ্পার্ঘ অর্পণ করেছেন ফাতেহা পাঠ। এটি একেবারেই মানে বিষয়টি একেবারে অরাজনৈতিকভাবে এটা করা হয়, যদিও আমাদের অনেক নেতৃবৃন্দ এটার সাথে জড়িত রয়েছেন কিন্তু অরাজনৈতিকভাবে করা হয়। আরাফাত রহমান কোকো তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিন্তু তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং এই আরাফাত রহমান কোকো মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি, নিজেকে আর সামলাতে পারেন। হৃদরোগের রোগী ছিলেন, অসুস্থতা ছিল, তিনি হৃদরোগ এর এই পরিস্থিতিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে চলে তার লাশ আনা 25 জানুয়ারি। বন্দিনী মা বালি এবং বালির ট্রাক কাঠের ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে
এবং সেখানে গোলমরিচের স্প্রে করা হয়েছে তার চোখে ক্ষত ছিল, উনি চোখ অপারেশন করা হয়েছে, ঠিক ওই মুহূর্তে গোলমরিচের স্প্রে করে তাকে আরও বেশি অসুস্থ করে বন্দি করে রাখা হয়েছে। ঠিক ওই মুহূর্তে আপন সন্তানের লাশ তার কোলে তাকে নিতে হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা, এই ট্র্যাজেডি, এই বিয়োগান্তক ঘটনার কথা আমার মনে হয় কোনো মহাকাব্যে লেখা আছে কিনা, কোনো ধরনের পৃথিবীর কোনো বিয়োগান্তক ঘটনার সাথে এটার মিল আছে বলে আমার মনে হয়। সমস্ত বিয়োগান্তক ঘটনা, ট্র্যাজেডিকে অতিক্রম করে গেছে এই মর্মান্তিক ঘটনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সেটা সম্পূর্ণরূপে ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ একজন শাসকের, অবৈধ শাসকের, ফ্যাসিবাদী শাসকের। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে জিয়াউর রহমানের স্বাধীনতা, পরে অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা তো দেখেছি সেই উপস্থিতি, মানে তাদের সেই যে প্রদর্শনীর যে ধরন আমরা দেখেছি। তাদেরই ছাত্র সংগঠনের একটি বিশ্ববিদ্যালয়ে সেখানে দেখানো হচ্ছে যে হচ্ছে হালকা দাড়িপাল্লা দিয়ে বলা 71 হালকা, 71-এর পাল্লাটা উপরের দিকে চলে যায় আর জুলাইকে নিচের দিকে নিয়ে আসা হয়। এগুলো হচ্ছে ছোট লোকটি, কারণ আপনাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে আপনারা করেছেন জনগণের সাথে শত্রুতা করেছেন, জনগণের বিরুদ্ধে ছিলেন। 71-এ ছিলেন, 90-এ ছিলেন, 86-তে ছিলেন, সব সময় আপনারা সেই ভূমিকা রেখেছেন বলে এখন জুলাইকে আপনারা ক্যাপিটাল করতে চাচ্ছেন, পুঁজি করতে চাচ্ছেন। কী ভূমিকা ছিল আপনাদের? আমরা তো প্রকাশ্যভাবে জনাব তারেক রহমানের নির্দেশে বারবার ছাত্র নেতাদের কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড, প্রত্যেকটি কর্মসূচিকে সমর্থন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং জনাব তারেক রহমান সেই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে বারবার ছাত্র জনতার সেই আন্দোলনে তিনি সমর্থন দিচ্ছেন এবং সবাইকে সেই আন্দোলনে অংশগ্রহণ করতে বলেছেন। তো এটা তো ইতিহাস, এটাতে ডকুমেন্টেড। কিন্তু আমরা 71-কেও যেমন সুমহান, মহিমান্বিত আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, 90 আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়, জুলাইও আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। বিএনপির সব মিলিয়ে ছাত্রদল, শ্রমিক, বিএনপির নেতৃবৃন্দ সহ 450 মানুষ মারা গেছে এই জুলাই গণ অভ্যুত্থানে। এটা আপনারা যদি মুছে ফেলার চেষ্টা করেন, মানুষের হৃদয়ের মধ্যে যে ইতিহাস লেখা আছে, মানুষের মনের মধ্যে যে ইতিহাস লেখা আছে, সেই ইতিহাসকে আপনারা বুঝতে পারবেন না। আমরা সশ্রদ্ধ চিত্তে সম্মান করি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের, আমরা সম্মান করি সমস্ত গণতান্ত্রিক সংগ্রামের এক আপোষহীন সেনাপতি হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 80-র দশকের যে সংগ্রাম, সেই সংগ্রামে যারা মারা গেছে, সেলিম, দেলোয়ার, তাজুল, দীপালি সাহা সহ তাদেরকে আমরা সম্মান করি। বন্ধুরা আমার, আমরা সম্মান করি জুলাইয়ের মুগ্ধ, ওয়াসিম আকরাম, আবু সাইদ সহ, আহনাফ সহ যারা আত্মদান করেছে, প্রত্যেকটাই মহিমান্বিত। আমরা কাউকে ছোট করি না, কোনটাও বড় করি। করেছেন মিথ্যাচার করেছেন, যার একটিও তিনি প্রমাণ করতে পারেননি। কেন করেছেন? তার একচ্ছত্র আধিপত্য এবং তার যে ক্ষমতায় টিকে থাকার বাসনা, এটাকে চরিতার্থ করার জন্য তিনি এই কাজগুলো করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান এদেশের বরেণ্য মুক্তিযোদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান সহ বন্দী সেই সময় তিনিও একজন মহান মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। তারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছে। এই কারণেই প্রতিহিংসা। কেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলো? কেন তার স্বাধীনতা ঘোষণা নিয়ে তার পরিবার, তার স্ত্রী, তার 2 পুত্র বন্দী অবস্থায় রইল? জনগণের মধ্যে তার এই যে দেশপ্রেম, সেই দেশপ্রেম এবং জনপ্রিয়তা শেখ হাসিনা কোনোদিনই বরদাস্ত করতে পারেনি। তাই একের পর এক যন্ত্রণা দিয়েছে। তার জ্যেষ্ঠ পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,
তাদেরই আন্দোলনের ফসল শারীরিকভাবে তাকে অত্যাচার করেছে। তিনি চিকিৎসার জন্য চলে গিয়েছিলেন লন্ডনে। আজকে কি হয়েছে? জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা। আজকে সেই তারেক রহমান, শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, তার জ্যেষ্ঠ পুত্র আজ প্রধানমন্ত্রী, অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী। জনকল্যাণের সমস্ত যে কাজ, সেই কাজগুলো একের পর এক ক্ষমতা নেওয়ার 2-3 দিনের মধ্যে থেকে বা শুরু থেকেই তিনি ইমপ্লিমেন্ট করছেন। এই যে আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া সংগঠন, এই ক্রীড়ার উন্নতির জন্য তিনি যে কাজগুলো করছেন, সেটা হচ্ছে যারা ক্রীড়াবিদ হবে শুধু এটাই তার শেষ না, এটাই তার পেশা হবে, এটা দিয়েই তার জীবন জীবিকা হবে, এই ধরনের ব্যবস্থা রাষ্ট্র করবে, সরকার করবে। আজকে ক্রীড়ামন্ত্রী এখানে আছে যে ক্রীড়ার উপর একটি বিশ্ববিদ্যালয় করা হবে। আজকে আমি মনে করি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার একজন একান্ত সহকর্মী হিসাবে, সতীর্থ হিসাবে, অত্যন্ত যোগ্য ক্রীড়ামন্ত্রী এখানে তার যে আরাধ্য যে কাজগুলো, সেই কাজগুলো সুসম্পন্ন করবেন, মানে এই সময়ের মধ্যেই করতে পারবেন। এটা সুসম্পন্ন হলে পরেই আরাফাত রহমান কোকোর আত্মা শান্তি পাবে। কেউ কেউ বলছেন, আজকে আমি হাসিনার কথা বললাম, কিন্তু আজকে প্রকারান্তরে ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানেও কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছে? নিশ্চয়ই পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের, এই প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে। একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন ৭১-৪৭ থেকে শুরু করে, সেই পথেই আপনার সেই বিজয় নিশ্চিত হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমি অনেক গুম খুনের সেই 17 বছরের সংগ্রাম, সেই 17 বছরের সংগ্রামের একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ জুলাই। তো আমি আজকের এখানে আপনাদের সামনে সকালে বিশেষ করে ক্রীড়া, প্রত্যেকেই বিএনপির নেতৃবৃন্দ, কিন্তু মূলত যারা ক্রীড়ার সাথে জড়িত, ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংগঠক এক সময়ের, তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমাদের বিএনপির নেতৃবৃন্দ উত্তরের তারা সবাই উপস্থিত রয়েছেন। আর তাদের সমভিভাবে আমরা এই কবরে, আরাফাত রহমান কবরে আমরা ফাতিহা পাঠ করেছি, পুষ্পার্ঘ অর্পণ করেছি। আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করছি, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে, এবং আল্লাহ যেন তাকে বেহেশতে সিদ্ধ।